আচ্ছা, সো ওয়াটার কোয়ালিটির আরেকটা যে প্যারামিটার সেটা হলো হার্ডনেস আমরা মেজার করব অথবা হার্ডনেসটা দেখব। তোমরা ল্যাবেও দেখবা যে ডিটারমাইন দ্য হার্ডনেস অফ এ স্যাম্পল ওয়াটার। সো হার্ডনেস মেজার করার আগে আমাদের জানতে হবে যে হার্ডনেস জিনিসটা কি, এবং কেমিস্ট্রিতে কিন্তু তোমরা পড়ে আসছো যে হার্ড ওয়াটার, সফট ওয়াটার। সো হার্ডনেস জিনিসটা কি আমরা যদি ডেফিনিশনে দেখি, দেখো, অ্যাজ দ্য কনসেন্ট্রেশন অফ মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়নস ইন দ্য সলিউশন। তার মানে কোনো একটা সলিউশনে যদি আমার মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন যদি প্রেজেন্ট থাকে অথবা মেটালিক ক্যাটায়নের যদি কনসেন্ট্রেশন প্রেজেন্ট থাকে, তাহলে ওই ইন্ডেক্সটাকে আমরা বলি হলো হার্ডনেস। এখন এই যে যে মেটালিক ক্যাটায়নটা আছে, এই মেটালিক ক্যাটায়নটা আমাদের ওয়াটারে যখন থাকবে, তখন হলো ওয়াটারে তো শুধু ক্যাটায়ন না, অ্যানায়নও তা থাকবে। তো অ্যানায়নের সাথে হলো এরা রিয়াকশন করবে, রিয়াকশন করে একটা সলিড প্রিসিপিটেট ফর্ম করবে। তাহলে এখানে এটাই লেখা আছে, দেখো, এই যে ক্যাটায়নগুলা আমার অ্যানায়নের সাথে রিয়াকশন করে একটা সলিড প্রিসিপিটেট ফর্ম করবে। ইভেন তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো যে আমাদের হার্ড ওয়াটার বেশি সোপ কনজিউম করে, এবং হার্ড ওয়াটার কিন্তু জিনিসটা আনইকোনমিক্যাল। তো তুমি যখন ডোমেস্টিক পারপাজে হার্ড ওয়াটার ইউজ করবা, কাপড় কাচার সময় আমাদের যেই সাবানটা লাগে সেটা বেশি কনজিউম হয়। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের যে পাইপ লাইনগুলো আছে নেটওয়ার্ক সিস্টেমে, সেখানে যদি ওয়াটারটা হার্ড ওয়াটার পাস হয় অথবা ফ্লো হয়, সেই ক্যাটায়নগুলা আমাদের পাইপের কন্ট্যাক্টে অথবা পাইপের সারফেসে লেগে থাকে এবং পানিটা ঠিকমতো ফ্লো নাও হতে পারে। এবং এই যে যে হার্ড ওয়াটার আছে, হার্ড ওয়াটারে দেখবা যে অনেক সময় আমাদের টেম্পারেচার ইনক্রিজড হয়, টেম্পারেচার বেশি থাকে। আর টেম্পারেচার বেশি থাকলে কি হয়, আমাদের পিএইচ চেঞ্জ হতে পারে। এছাড়া আমাদের মাইক্রো যে অর্গানিজম আছে সেইগুলোর গ্রোথও কিন্তু বেশি হতে পারে। সো হার্ড ওয়াটারে একটা এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এখন কোন কোন মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নগুলা থাকলে আমরা বলবো যে হার্ড ওয়াটার, সেখানে একটু দেখো লেখা আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, ফেরাস, ম্যাঙ্গানিজ। এই মেটালিক ডাইভ্যালেন্ট যদি আমাদের ক্যাটায়নগুলা থাকে ওয়াটারে অথবা সলিউশনে, তখন ওই টাইপের ওয়াটারকে আমরা বলি হার্ড ওয়াটার। এছাড়া অ্যালুমিনিয়াম এবং ফেরিক এটাও থাকতে পারে কিছু সার্টেন অ্যামাউন্টে। তাহলে আমরা হার্ডনেস জিনিসটা বুঝতে পারলাম। এরপরে দেখা যাচ্ছে আমরা যখন তোমরা তো টেস্ট করবা ল্যাবে, টেস্ট করে হলে আমরা ডিটারমাইন করি যে ওয়াটারে কতটুকু হার্ডনেস প্রেজেন্ট আছে। তার মানে হলো মাল্টিভ্যালেন্ট যে ক্যাটায়নগুলো আছে সেগুলো কোনটা কত কনসেন্ট্রেশন আসছে, এই টোটালটা সামেশনকে বলা হয় হলো টোটাল হার্ডনেস। এবং সিমিলারলি আমরা অ্যালকালিনিটি এবং অ্যাসিডিটির মতো হার্ডনেসটা হলো ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে কিন্তু মেজার করি। সো কোনো একটা স্যাম্পল ওয়াটারে আমাদের মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নগুলো আছে, তাহলে আমরা সেটা ইন প্রেজেন্স অর ইকুইভ্যালেন্ট অফ ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে মেজার করার ট্রাই করি। এখানে দেখো কয়েকটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, সফট ওয়াটার, মডারেট হার্ড, হার্ড, ভেরি হার্ড, এবং কয়েকটা রেঞ্জ দেওয়া আছে। 300-র বেশি হয়ে গেলে তখন আমরা বলি যে ওয়াটারটা একদমই ভেরি হার্ড। আর আমাদের যে ওয়াটার দুইটা সোর্স আছে, একটা হলো সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার, সেই ক্ষেত্রে তোমাদের কি মনে হয় একটু বলো তো, কোনটায় হার্ডনেস বেশি হবে? ম্যাম, গ্রাউন্ড ওয়াটার। এক্স্যাক্টলি, গ্রাউন্ড ওয়াটারে আমাদের যে হার্ডনেসটা সেটা বেশি আছে। সো আমরা বলতে পারি যে সারফেস ওয়াটার ইজ সরি সারফেস ওয়াটার ইজ সফটার দেন গ্রাউন্ড ওয়াটার। কেন সফটার? কারণ গ্রাউন্ড ওয়াটারে গ্রাউন্ড সারফেসে যত নিচে যাব, আমাদের অর্গানিক অর্গানিকও হতে পারে, ইনঅর্গানিকও হতে পারে, বাট আমাদের মিনারেল কন্টেন্ট যেটা আছে সেটার অ্যামাউন্টটা বেড়ে যায়। সো দ্যাটস ওয়াই আমরা বলি যে গ্রাউন্ড ওয়াটার ইজ হার্ডার দেন সারফেস ওয়াটার, অথবা ভাইস ভার্সা হিসেবেও কিন্তু বলা যায়। আর এখানে আরও দুইটা ক্লাসিফিকেশন করছে, এই ক্লাসিফিকেশনটা আমি একটু পরে দেখব।
আর তোমাদের সিগনিফিকেন্সটা আমি যেটা বললাম, অনেক সময় আমাদের স্কিন ডিজিজ অথবা আদার কোনো ডিজিজও হতে পারে। লাইক হলো আমাদের যদি এই ক্যাটায়নগুলো আমরা কনজিউম করি তাহলে একটা ঝামেলা হতেও পারে। এরপরে আরেকটা জিনিস যেটা বললাম যে সোপ কনজাম্পশনও হতে পারে। সো আমরা এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটা বুঝতে পারছি। সো এখন আসি হলো আমরা ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশনটা আমি একটু আরেকটা জায়গা থেকে দেখাই, তাহলে হয়তো তোমাদের বুঝতে ইজি হবে। এখানে দেখো আমাদের যে ক্যাটায়নগুলো আছে, এই ক্যাটায়নগুলো যদি থাকে, এই ক্যাটায়নগুলো আমাদের কিছু অ্যানায়নের সাথে রিয়াকশন করে একটা সলিড প্রিসিপিটেট ফর্ম করবে। তাহলে এই হলো সেই অ্যানায়নগুলা, যেগুলা স্যাম্পল ওয়াটারে থেকে আমাদের রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা যেটা বললাম, এটা তো ক্লাসিফিকেশন দেখতেই পারছো, থিওরিতেও তোমরা ল্যাবে করবা। আমি জাস্ট ক্লাসিফিকেশনে চলে যাই। আচ্ছা, ক্লাসিফিকেশনে হলো আমরা নর্মালি হার্ডনেসটাকে দুইটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করতে পারি। একটা হলো আমাদের ক্যাটায়নের রেসপেক্টে, ক্যাটায়নের রেসপেক্টে আমরা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হার্ডনেসের ক্লাসিফাই করতে পারি। আরেকটা হলো অ্যানায়নের রেসপেক্টে, সেটা হলো কার্বনেট এবং নন কার্বনেট। তো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হার্ডনেসটা হলো আমাদের টোটাল হার্ডনেস is equal to the concentration of calcium hardness is equal plus magnesium hardness। আমি শর্ট ফর্মে লিখলাম, সি তে বোঝাচ্ছি ক্যালসিয়াম হার্ডনেস আর এম তে বোঝাচ্ছি হলো ম্যাগনেসিয়াম হার্ডনেস। এখন ফর এক্সাম্পল আমাদের কোনো একটা সলিউশনে টোটাল হার্ডনেস বের করতে হবে। সো টোটাল হার্ডনেস বের করতে হলে অবভিয়াসলি আমাদের ক্যালসিয়াম হার্ডনেস এবং ম্যাগনেসিয়াম হার্ডনেস কতটুকু সেটা জানতে হবে। সো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হার্ডনেস আমরা বের করতে পারি আমাদের কোনো একটা কেমিক্যাল অ্যানালাইসিস কমপ্লিট হতে কতটুকু ক্যালসিয়ামে কনসেন্ট্রেশন লাগতেছে অথবা কতটুকু ম্যাগনেসিয়ামে কনসেন্ট্রেশন লাগতেছে, সেটা থেকে আমরা বের করতে পারি। সো তুমি ধরে নাও যে আমাদের কেমিক্যাল যে অ্যানালাইসিসটা আছে সেটা রিয়াকশন করতে তুমি পেয়ে গেলা যে 20 মতো পেলা, আর তুমি টোটাল ট্রাইট্রেশন করে অথবা ল্যাবে টেস্ট করে দেখলা যে আমাদের টোটাল হার্ডনেসটা আসতেছে হলো 50 মতো। তাহলে সেই ক্ষেত্রে আমি ম্যাগনেসিয়াম হার্ডনেসটা বের করে নিতে পারবো যে আমাদের ম্যাগনেসিয়াম হার্ডনেসটা 30 মতো আসতেছে। সিমিলারলি আমরা যদি ম্যাগনেসিয়াম হার্ডনেসটা বের করে নিতে পারি একটা কেমিক্যাল অ্যানালাইসিস কমপ্লিট হতে কতটুকু লাগতেছে, আর টোটাল হার্ডনেস যদি জানি, তাহলে এই দুইটার সাবস্ট্রাক্ট থেকে আমি ক্যালসিয়াম হার্ডনেসটা বের করতে পারবো। তাহলে এই ফর্মুলাটা হলো তোমাদের এখানে এটাই বোঝাচ্ছে। সো অনেক সময় কিন্তু পরীক্ষাতে ম্যাথ আসতে পারে যে তোমার ক্যালসিয়ামে কনসেন্ট্রেশন দেওয়া আছে, তুমি এটার ইকুইভ্যালেন্ট ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে আগে বের করবা এটার হার্ডনেসটা কত, আর টোটাল হার্ডনেস হয়তো তোমার দিয়ে দেওয়া থাকতে পারে। সো সেখান থেকে তোমার কোয়েশ্চেন আসতে পারে, অথবা যদি আসে যে ম্যাগনেসিয়াম হার্ডনেস কত, তাহলে এই দুইটার ডিফারেন্স থেকে বের করে দিবা। তাহলে এই ছিল আমাদের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হার্ডনেস। এরপরে আমি আসি হলো কার্বনেট এবং নন কার্বনেট হার্ডনেস। এটাও আমরা সিমিলারলি হলো ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টেই মেজার করি, এবং এটাও সিমিলারলি টোটাল হার্ডনেস ইজ ইকাল টু আমাদের কার্বনেট হার্ডনেস প্লাস নন কার্বনেট যে হার্ডনেসটা আছে সেটার কম্বিনেশনে হলো টোটাল হার্ডনেসটা আমরা বের করে থাকি। এখন এইখানে একটু দেখো, আমরা কিন্তু অ্যালকালিনিটিটাও ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে মেজার করি অথবা বের করি। এখন অ্যালকালিনিটি আর হার্ডনেসের ভিতর কিন্তু একটা রিলেশন আছে। তাহলে রিলেশনটা কি? যখন আমি কোনো একটা সলিউশনে দেখতেছি আমাদের অ্যালকালিনিটিটা কম টোটাল হার্ডনেস থেকে, তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে টোটাল হার্ডনেস ইজ ইকাল টু, মানে আমাদের কার্বনেট হার্ডনেস ইজ ইকাল টু অ্যালকালিনিটি। তার মানে অ্যালকালিনিটির যেই আমাদের অ্যামাউন্টটা পাচ্ছি সেটাই হলো আমাদের কার্বনেট হার্ডনেস মেজার করতেছে। আবার যদি আমাদের অ্যালকালিনিটিটা বেশি অথবা ইকুয়াল হয় টোটাল হার্ডনেসের, তখন আমি বলতে পারি যে
কার্বনেট হার্ডনেস ইজ ইকুয়াল টু টোটাল হার্ডনেস। তাহলে এই জিনিস দুইটা কি বুঝতে পারছো? তোমাদের একটা রেঞ্জ দেওয়া আছে এবং অবভিয়াসলি আমাদের সলিউশনে আমরা অ্যালকালিনিটির অ্যামাউন্টটা জানবো যে অ্যালকালিনিটি কতটুকু। তাহলে একটু দেখো, আমি একটা এক্সাম্পল দিই। আমাকে বলে দিল টোটাল হার্ডনেস হলো 250 আর অ্যালকালিনিটিটা আমাকে বলে দিল হলো 200 মিলিগ্রাম পার লিটার, কিন্তু সবগুলো আমরা মিলিগ্রাম পার লিটারে বের করব। তাহলে আমাদের এই যে যে ভ্যালুগুলো দেওয়া আছে এটা কোন ক্রাইটেরিয়ার ভিতর পড়তেছে বলো তো? টোটাল হার্ডনেস দেওয়া আছে আর অ্যালকালিনিটি দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো কার্বনেট হার্ডনেস ইজ ইকুয়াল টু কত আর নন কার্বনেট হার্ডনেস ইজ ইকুয়াল টু কত? বলো। আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, সেখানে টোটাল হার্ডনেস 250 আর অ্যালকালিনিটি 200। সেখান থেকে আমাকে বলছে কার্বনেট হার্ডনেস কত আর নন কার্বনেট হার্ডনেস কত সেটা আমাকে বের করতে বলছে। কার্বনেট হার্ডনেস কত হবে বলো তো? তুমি ম্যাম কি শো। কত হবে বলো? একটু আবার বলো, আমি বুঝতে পারিনি। আচ্ছা, ক্লাসে যারা আসো একটু রেসপন্স করো, কিন্তু আদারওয়াইজ আমার র্যান্ডমলি রোল আস্ক করে জিজ্ঞেস করতে হবে। এই এক্সাম্পলটা কি বুঝতে পারছো তোমরা আমি যেটা বলতেছি? তোমরা কি কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, রোল 90, তুমি তোমার মাইক্রোফোনটা আনমিউট করো। ইয়েস ম্যাম। আচ্ছা, তুমি আমাকে বলো, এখানে টোটাল হার্ডনেস 250 দেওয়া আছে, অ্যালকালিনিটি 200 দেওয়া আছে, কার্বনেট হার্ডনেস কত হবে? ম্যাম 200 হবে। 200 হবে। কিভাবে 200 হলো সেটা বলো। বলো। কারণ ম্যাম অ্যালকালিনিটিও হার্ডনেস হবে। হ্যাঁ, কার্বনেট হার্ডনেস হচ্ছে বিকজ আমাদের অ্যালকালিনিটি যে ভ্যালুটা এটা হলো আমাদের লেস দেন হচ্ছে অ্যালকালিনিটির ভ্যালুটা টোটাল হার্ডনেসের থেকে। সো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, কার্বনেট হার্ডনেসের ভ্যালুটাই তো আমাদের অ্যালকালিনিটি দিবে। সো কার্বনেট হার্ডনেস ইজ ইকাল টু অ্যালকালিনিটি। তাহলে অ্যালকালিনিটির ভ্যালুটা 200। তাহলে নন কার্বনেট হার্ডনেস কত হবে সেটা বলো। 50 হবে তো? এক্স্যাক্টলি 50। কারণ দেখো আমার টোটাল হার্ডনেস দেওয়া আছে 250, এখান থেকে তুমি কার্বনেট হার্ডনেস পেয়ে গেলে 200, এটা 250, তাহলে এটাও কত হবে? অবভিয়াসলি 50 হবে। এটা সিম্পল ক্যালকুলেশন দেওয়া আছে যে তোমাদের টোটাল হার্ডনেস দেওয়া আছে, অ্যালকালিনিটি দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের কার্বনেট হার্ডনেস এবং নন কার্বনেট হার্ডনেসটা বের করে নিতে হবে। তাহলে এক্সাম্পলটা কি আমরা বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সিমিলারলি এরকম টাইপের ম্যাথ কিন্তু আসতে পারে। তো আমি ম্যাথগুলা দেখাচ্ছি না, বাট তোমাদের হিন্টস গুলা বলে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা একটু বলার ছিল, আমাদের যে হার্ডনেস গুলা, আমাদের নন কার্বনেট অথবা কার্বনেট যে হার্ডনেস গুলা, যেটার কারণে অথবা যে ক্যাটায়ন গুলা অথবা যে অ্যানায়ন, ক্যাটায়ন না, যে অ্যানায়ন গুলা হার্ডনেস প্রডিউস করে সেগুলাকে আমরা বলে থাকি হলো টেম্পোরারি হার্ডনেস। এখানে দেখো, কার্বনেট হার্ডনেসকে আমরা বলে থাকি টেম্পোরারি হার্ডনেস, আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের কারণে আমাদের যে হার্ডনেসটা প্রডিউস হচ্ছে সেটাকে আমরা বলি হলো পার্মানেন্ট হার্ডনেস। তোমরা ট্রু কালার
অথবা টেম্পোরারি কালার, এটা সম্পর্কে সিউডো কালার সম্পর্কে কিন্তু পড়ে আসছো। এটা দ্বারা বোঝাচ্ছে আমরা যদি ওয়াটারটাকে বয়েল করি অথবা অন্য কিছু করি, আমাদের যে হার্ডনেসটা সেটা অনেক সময় ডিসিপিয়েট হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি টেম্পোরারি হার্ডনেস। আচ্ছা, এতটুকুই হলো এক্সট্রা ইনফরমেশনে ছিল। এই যে নন কার্বনেট হার্ডনেস ইজ ইকাল টু টোটাল হার্ডনেস, কার্বনেট হার্ডনেস। আর তোমরা ম্যানুয়ালে আরো ভালো মতো ডিটেলস দেখবা যে টোটাল হার্ডনেস ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, ম্যাঙ্গানিজ, তারপরে হলো ফেরাস, এগুলো সবগুলোর কনসেন্ট্রেশনের কম্বিনেশনকে আমরা বলি হলো টোটাল হার্ডনেস। তো তোমার যদি ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন দেওয়া থাকে সেটাকে হলো আমার ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে বের করে দেন তারপর টোটাল হার্ডনেসটা বের করতে হবে। তাহলে আমরা হার্ডনেস জিনিসটা বুঝতে পারছি। তাহলে আমাদের হার্ডনেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা এতক্ষণ আমরা হলো ফিজিক্যাল আর কেমিক্যাল যে আমাদের প্যারামিটারগুলো ছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। এখন আমরা আস্তে আস্তে বায়োলজিক্যাল অথবা ব্যাকটেরিওলজিক্যাল যে প্যারামিটারটা আছে সেটার দিকে আমরা চলে যাব। এখানে একটু দেখো, আমাদের ফার্স্টে অর্গানিক্স জানতে হবে। এখন এই যে যে স্যাম্পলে অথবা ওয়াটারে আমাদের অনেক টাইপের মিনারেলস থাকতে পারে অথবা অর্গানিক ম্যাটেরিয়াল থাকতে পারে, যেটা কিনা ওয়াটারে সলিউবলও হতে পারে, ইনসলিউবলও হতে পারে। এখন এই সলিউবল যে অর্গানিক ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো অনেক সময় ন্যাচারাল সোর্স থেকেও আসতে পারে অথবা আমাদের ডোমেস্টিক ইউজের পরে আমরা যে ময়লাগুলো পানিতে ফেলতেছি সেখান থেকেও আসতে পারে। বাট এটা যদি অবভিয়াসলি আমাদের ডিজলভড হতে হবে অথবা সলিউবল হতে হবে। এখন ডিজলভ যে অর্গানিক যেটা আছে সেটা আবার দুই টাইপের, একটা বায়োডিগ্রেডেবল আর একটা হলো নন বায়োডিগ্রেডেবল। সো বায়োডিগ্রেডেবল থেকে তুমি নাম থেকে বুঝতে পারতেছো আমাদের যে অর্গানিক গুলো আছে অথবা অর্গানিক যেগুলো আছে সেগুলো অক্সিজেনের প্রেজেন্সে আমাদের ডিগ্রেড হওয়া শুরু করবে। তাহলে কোনো একটা কি মিডিয়া এখানে লাগবে যারা কিনা ডিগ্রেড করবে। এখানে যারা ডিগ্রেড করবে তারা হলো ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া অক্সিজেনের হেল্প নিয়ে আমাদের যে অর্গানিক ম্যাটারগুলো আছে সেগুলাকে ডিগ্রেড করবে অথবা ডিকম্পোজ করা শুরু করবে। তাহলে ওই টাইপের ম্যাটেরিয়াল অথবা অর্গানিক্সকে বলা হলো বায়োডিগ্রেডেবল। এবং এইখানে দেখা যাচ্ছে আমাদের যে অর্গানিক ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো ডিজলভ ফর্মে আমাদের স্টার্চের সাথেও থাকতে পারে, ফ্যাট, প্রোটিন, অ্যালকোহল, অ্যাসিড এগুলোর সাথেও থাকতে পারে। এছাড়া আমাদের ওয়েস্ট ওয়াটার থেকেও আসতে পারে অথবা এনিম্যাল টিস্যু অথবা প্ল্যান্ট থেকেও আসতে পারে, যেগুলো ওয়াটারে সলিউবল অথবা ডিজলভ ফর্মে থাকে। তাহলে এই জিনিসটা একটু দেখো, আমাদের অর্গানিক ম্যাটারগুলো ডিকম্পোজ হবে। কে ডিকম্পোজ করবে? ব্যাকটেরিয়া ডিকম্পোজ করবে। কিসের প্রেজেন্স থেকে করবে? অক্সিজেনের প্রেজেন্স থেকে করবে। তাহলে আমাদের এই যে ব্যাকটেরিয়ার কতটুকু অক্সিজেন লাগবে অর্গানিক ম্যাটার ডিকম্পোজ করতে সেটার একটা টেস্ট করা হয়। এই টেস্টটাকে বলা হলো বিওডি, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যেটাকে বলা হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে এই বিওডি দ্বারা বোঝাচ্ছে হলো দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন রিকোয়ার্ড বাই দ্য মাইক্রো অর্গানিজম টু অক্সিডাইজ দ্য অর্গানিক ম্যাটার। আবারও বলতেছি দেখো, দ্য অ্যামাউন্ট অথবা দ্য কোয়ান্টিটি অফ কোয়ান্টিটি না অ্যামাউন্টই ধরো, দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন রিকোয়ার্ড বাই দ্য ব্যাকটেরিয়া টু অক্সিডাইজ। অক্সিডাইজ দ্বারা বোঝাচ্ছে ডিকম্পোজ করতে অথবা ডিগ্রেড করতে। টু অক্সিডাইজ দ্য অর্গানিক ম্যাটেরিয়াল ইজ নোন অ্যাজ বিওডি। বিওডি মানে হলো অক্সিজেন ডিমান্ড। কতটুকু কার অক্সিজেন ডিমান্ড? বায়োকেমিক্যাল। তার মানে এই যে যে একটা রিয়াকশন হবে এই রিয়াকশনকে বলা হলো বায়োকেমিক্যাল রিয়াকশন। তাহলে এই বায়োকেমিক্যাল রিয়াকশন হতে আমার যতটুকু অক্সিজেনের প্রয়োজন হবে ব্যাকটেরিয়ার সেটাকে বলা হচ্ছে হলো বিওডি। সিমিলারলি দেখো, আমাদের নন বায়োডিগ্রেডেবলও তো অর্গানিক থাকতে পারে।
তাহলে নন বায়োডিগ্রেডেবল যে অর্গানিক গুলো আছে কতটুকু অক্সিজেন ডিমান্ড লাগতেছে আমাদের নন অর্গানিক ম্যাটেরিয়াল ডিকম্পোজ করতে ব্যাকটেরিয়ার, সেটাকে আমরা বলি হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অথবা সিওডি। সো সিওডি তে শুধুমাত্র যে ইনঅর্গানিকটা ডিকম্পোজ হয় এরকম না, এখানে ইনঅর্গানিক প্লাস অর্গানিক দুইটাই হয়, ইনঅর্গানিকও হচ্ছে অর্গানিকও হচ্ছে, দুইটার কম্বিনেশনে আমার যতটুকু অক্সিজেন ডিমান্ড লাগে সেটাকে আমরা বলি হলো সিওডি। আর বিওডিটা হলো শুধু হলো আমাদের অর্গানিক ডিমান্ড অথবা অর্গানিক কতটুকু কন্টেন্ট ডিকম্পোজ হতে হেল্প হচ্ছে। তাহলে বিওডি আর সিওডি কি বুঝতে পারছো তোমরা? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আবারও বলছি আমরা ডিটেলস জি ম্যাম। পড়বো। আর তোমাদের নর্মালি দেখা যাচ্ছে ল্যাবে প্রায় টিচাররা জিজ্ঞেস করবে যে বিওডি মানে কি, ফুল ফর্ম জিজ্ঞেস করবে, জাস্ট এই ল্যাবে না, তোমরা বের হয়ে যাওয়ার পর যখন জবে ঢুকবা তখনও জিজ্ঞেস করবে হোয়াট ইজ বিওডি অথবা হোয়াট ইজ সিওডি, তোমার যদি মেজর এনভায়রনমেন্ট হয়। তাহলে এখন আমরা চলে আসি বিওডি নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে আমি কি বলছিলাম, দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন রিকোয়ার্ড কার লাগবে, মাইক্রো অর্গানিজম অথবা ব্যাকটেরিয়ার। তাহলে ব্যাকটেরিয়া অক্সিজেন নিচ্ছে, নিয়ে কি করবে, অক্সিডাইজ করবে। কি অক্সিডাইজ করতেছে, অর্গানিক ওয়েস্ট অক্সিডাইজ করতেছে। আচ্ছা, তাহলে ওটাকে আমরা বলতেছি হলো বিওডি। এখন যখন অক্সিজেনের প্রেজেন্সে কোনো রিয়াকশন হয় সেটাকে আমরা বলি হলো অ্যারোবিক্যাল কন্ডিশন অথবা অ্যারোবিক। আর ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন তখন ওটাকে বলা হয় হলো অ্যানারোবিক। এই যে অ্যানারোবিক, যেহেতু এখানে অক্সিজেনের প্রেজেন্সে আমাদের রিয়াকশন হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এই কন্ডিশনটাকে বলতেছি হলো অ্যারোবিক কন্ডিশন। এবং এটাকেও আমরা মানে হলো পার লিটারে কতটুকু অক্সিজেন প্রয়োজন হচ্ছে মিলিগ্রাম পার লিটারে হলো আমরা ইউনিটটা লিখে থাকি। এখন একটু দেখো, এই যে আমাদের অর্গানিক ম্যাটার, এইটা হলো আমাদের ব্যাকটেরিয়া যেটা অক্সিজেনের প্রেজেন্সে আমাদের কেমিক্যাল অথবা বায়োকেমিক্যাল রিয়াকশন হবে, এবং এটার ইন প্রোডাক্ট হিসেবে আমরা পাবো হলো কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, নিউ সেলস এবং স্টেবল একটা প্রোডাক্ট পাবো। এখন স্টেবল প্রোডাক্টের ভিতর আমাদের দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডও হতে পারে, সালফেট হতে পারে, ফসফেট, নাইট্রেটও হতে পারে, যে কোনো একটা স্টেবল প্রোডাক্ট হতে পারে। আর নিউ সেল দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়ার নিউ সেল প্রডিউস হচ্ছে। এখন এখানে একটু দেখো, আমাদের যেহেতু রিয়াকশনটা অক্সিজেনের প্রেজেন্সে হচ্ছে, দ্যাটস আমরা এটাকে বলতেছি হলো অ্যারোবিক কন্ডিশন। যদি অক্সিজেনের অ্যাবসেন্সে হতো তখন এটাকে আমরা বলতাম হলো অ্যানারোবিক কন্ডিশন। এবং অ্যানারোবিক কন্ডিশন আমাদের কিছু অবজেকশনেবল ইন প্রোডাক্ট তৈরি হয়, যেটাকে আমরা বলি হলো হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, মিথেন। কারণ এগুলো কি অডর প্রডিউসিং গ্যাস কিন্তু কিছুটা, তো এগুলোকে আমরা বলি হলো আমাদের অবজেকশনেবল ইন প্রোডাক্ট যদি অক্সিজেনের অ্যাবসেন্স থাকে। আর অক্সিজেনের প্রেজেন্স থাকলে যে কোনো একটা স্টেবল প্রোডাক্ট হতে পারে। এখন আমাদের যে বিওডিটা আছে সেই বিওডিটা আমরা কিভাবে মেজার করি সেটা একটু আমাদের জানতে হবে। সেটা একটু দেখো, এখানে একটা মডেল আছে আর কিভাবে মেজার করা হয় সেটা হলো আমরা জানি। তার আগে আসি হলো আমাদের এই গ্রাফটা বুঝতে হবে। এখন তুমি ধরে নাও এখানে তোমার একটা স্যাম্পল ওয়াটার আছে যেটার ভিতর তোমার অর্গানিক কন্টেন্ট আছে, অর্গানিক ম্যাটেরিয়াল আছে। এখন অর্গানিক ম্যাটেরিয়াল ব্যাকটেরিয়া কি করবে, ডিকম্পোজ করা শুরু করবে। সো ইনিশিয়ালি তোমার অর্গানিক ম্যাটেরিয়ালের অ্যামাউন্ট বেশি থাকবে না কম থাকবে যখন কোনো রিয়াকশন শুরু হয়নি, অথবা আমি যদি কোনো ব্যাকটেরিয়া না দিই, ইনিশিয়ালি আমাদের অর্গানিক ম্যাটেরিয়াল কত থাকবে, বেশি থাকবে না? জি ম্যাম। আচ্ছা, বেশি থাকবে। এবং আস্তে আস্তে ব্যাকটেরিয়া যখন রিয়াকশন করবে, রিয়াকশন করলে আমাদের অর্গানিক ম্যাটেরিয়ালের অ্যামাউন্ট বাড়বে না কমবে? রিয়াকশন করে সে কিন্তু নিউ সেলে নিয়ে যাচ্ছে, তার মানে অর্গানিক ম্যাটেরিয়াল কিন্তু আর থাকতেছে না। তাহলে অ্যামাউন্টটা কি বেড়ে যাচ্ছে না কমতেছে এই স্যাম্পলে?
কমতেছে। কমতেছে কিন্তু। সো ইনিশিয়ালি আমাদের টাইম যখন 0, কোনো বায়োকেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয় নাই, তখন হলো আমরা ম্যাক্সিমাম অর্গানিক কন্টেন্টের অ্যামাউন্ট পাবো। এবং আস্তে আস্তে সময় যত যাচ্ছে আমাদের অর্গানিক কন্টেন্টের অ্যামাউন্টটা কমতে থাকবে এবং এটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ অথবা ডাউনওয়ার্ড কার্ভ। এরপরে একটু দেখো, আমাদের ইনিশিয়ালি যতটুকু অক্সিজেন লাগতেছে, ধরে নাও যে তোমাদের অক্সিজেন আছে এখানে 5 মিলিগ্রাম পার লিটার ধরে নাও। এখন এই 5 মিলিগ্রাম পার লিটার আমাদের ব্যাকটেরিয়া ইউজ করে ফেলে আমাদের দেখা যাচ্ছে হাফ পোর্শনে অর্গানিক ম্যাটেরিয়াল সে ডিকম্পোজ করে ফেলছে। এখন টাইম যত বাড়বে আমাদের অক্সিজেন ডিমান্ড বাড়বে না কমবে? বাড়বে। অক্সিজেন ডিমান্ড কিন্তু বাড়তেছে, কারণ হলো ব্যাকটেরিয়া অর্গানিক ম্যাটেরিয়াল গুলা ডিকম্পোজ করতেছে অক্সিজেনের প্রেজেন্সে। সো আস্তে আস্তে যত সে রিয়াকশন করতেছে অক্সিজেনের অ্যামাউন্টটা কি কমে যাচ্ছে, আর অক্সিজেনের অ্যামাউন্ট কমে যাওয়া মানে হলো আমার ডিমান্ড বাড়তেছে অথবা আমার ব্যাকটেরিয়া যেটা আছে সেটা চাহিদা বেড়ে যাচ্ছে। সো একটু দেখো, ইনিশিয়ালি আমাদের কোনো ব্যাকটেরিয়ার অক্সিজেনের প্রয়োজন ছিল না, কারণ কোনো ব্যাকটেরিয়াই নেই। যখন আমি ব্যাকটেরিয়া দিয়ে দিলাম তখন আস্তে আস্তে আমাদের অক্সিজেন ডিমান্ডটা বাড়তে থাকবে এবং সার্টেন টাইমে যে কিন্তু এটা একটা প্যারালাল হয়ে যাবে। কেন প্যারালাল হয়ে যাবে? তার মানে হলো আলটিমেট একটা লেভেলে পড়ে যাবে অথবা পৌঁছা যাবে। এখন তোমার ধরে নেওয়া হচ্ছে যে ব্যাকটেরিয়া যেটা একটা তো সার্টেন অ্যামাউন্টে সে অক্সিজেন কনজিউম করতে পারবে। ধরে নাও যে সে 10টা পর্যন্তই তার লিমিট আছে, 10টা, তুমি তাকে 15টা দিলে তো সে আর 15টা অক্সিজেন নিতে পারবে না। সো একটা সার্টেন লেভেলে যে দেখবা যে এটা প্যারালাল হয়ে যাচ্ছে, তো এর বেশি আর অক্সিজেন ডিমান্ড সে নিতে পারবে না। তাহলে এইখান থেকে এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের টাইমের রেসপেক্টে অক্সিজেন ডিমান্ডটা কিভাবে চেঞ্জ হচ্ছে আর অর্গানিক ম্যাটেরিয়াল যেটা সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এটা হলো অর্গানিক ম্যাটেরিয়ালের কার্ভ আর এটা হলো অক্সিজেন ডিমান্ডের কার্ভ। আর অক্সিজেন ডিমান্ডটাকেই তো আমরা বলতেছি হলো বিওডি, যেহেতু এটা টি টাইম রেসপেক্টে মেজার করতেছি, দ্যাটস আমরা বলতেছি বিওডি টি। আর সিওডিটা কি সেটা আমি একটু পরে আসতেছি। তাহলে এই কার্ভটা কি তোমরা বুঝতে পারছো? কার্ভটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? জি ম্যাম। আচ্ছা, এখন চলে আসি হলো আমাদের এই যে বিওডি মেজারমেন্টে। বিওডি মেজারমেন্টে আমরা যেটা করি, একটা স্যাম্পল ওয়াটার নিই, স্যাম্পল ওয়াটারের ভিতর আমরা ব্যাকটেরিয়া ইনসার্ট করি, দেন তারপরে হলো 5 ডেজ পরে হলো আমরা বিওডিটা মেজার করি। এখন আমরা ইনিশিয়ালি ডিজলভ অক্সিজেন আমাদের বেশি ছিল, টাইম যাওয়ার সাথে সাথে আমাদের ডিজলভ অক্সিজেনের অ্যামাউন্টটা কমে যাবে। এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। তাহলে ইনিশিয়ালি এতটুকু ছিল, ফাইনালে তুমি কতটুকু ডিজলভ অক্সিজেন আছে সেটা পাচ্ছ। তাহলে এই ইনিশিয়াল থেকে ফাইনাল যদি তুমি বাদ দাও তাহলে বুঝতে পারবে যে কতটুকু অক্সিজেন এখানে ইউজ হয়েছে ব্যাকটেরিয়ার অক্সিডাইজেশনে। তাহলে দেখো ইনিশিয়াল মাইনাস ফাইনাল যদি করো তাহলে আমি বিওডিটা পেয়ে যাব। এখন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে স্যাম্পল ওয়াটারটা আছে সেটাকে আমাদের ডাইলিউশন করতে হয়। তুমি ইনিশিয়ালি ডিজলভ অক্সিজেন পেলা হলো 7 এবং ফাইনালি তুমি ডিজলভ অক্সিজেন পেয়ে গেলা 0, বাট আলটিমেটলি কিন্তু এটা 0 না, এখানে আরো অনেক ব্যাকটেরিয়া আছে যেটা কিনা আমাদের ডিজলভ অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডাইজ করতে পারবে। সো এই যে যে ফাইনাল যে ডিজলভ অক্সিজেন আছে সেটাকে আমরা 0 হতে দিলে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাচ্ছি না। সো দ্যাটস ওয়াই আমাদের স্যাম্পল ওয়াটারকে তখন কিন্তু আমরা ডাইলিউশন করে দিই। ডাইলিউশন করে দিলে দেখা যাচ্ছে যে আমরা একটা সার্টেন ভ্যালু পাবো। সো এখানে একটা ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা তখন আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে। সো মাল্টিপ্লাই ডাইলিউশন ফ্যাক্টর তো আমরা জানি যে স্যাম্পল ওয়াটার প্লাস হলো আমাদের ডাইলিউটেড ওয়াটার ডিভাইডেড বাই স্যাম্পল ওয়াটার। ডাইলিউশন ফ্যাক্টর কি জানো না তোমরা? কালার টেস্টে হয়তো বা ডাইলিউশন করে আসছো তাই না?
ডাইলুশন ফ্যাক্টর কি মনে আছে সবার? আচ্ছা, তোমরা কি ক্লাসে আদৌ প্রেজেন্স আছো? আমাকে একটু বলো তো। ডাইলুশন ফ্যাক্টর, ম্যাম এটা আমাদের করানো হয়নি। ডাইলুশন ফ্যাক্টর করানো হয়নি? ডাইলুশন ফ্যাক্টর আমার জানা মতে তো তোমাদের ল্যাবে এই টার্মটা সম্পর্কে বলার কথা, ডাইলুশন ফ্যাক্টর, ডিএফ। কালার টেস্ট করছো না? কালার টেস্টে তো ডাইলুশন মেলা ফ্যাক্টর। হয়নি। আচ্ছা ঠিক আছে, ডাইলুশন ফ্যাক্টরটা হলো একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরের মাধ্যমে হলো আমাদের যে স্যাম্পল ওয়াটারটা আছে সেটাকে আমরা হলো ডাইলুটেড করি। সো কতটুকু ডাইলুটেড করতেছি সেটা আমরা জানতে পারি হলো ডাইলুশন ফ্যাক্টরের মাধ্যমে। তাহলে ডাইলুশন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হলো আমাদের স্যাম্পল ওয়াটার প্লাস হলো ডাইলুটেড ওয়াটার। ধরে নাও স্যাম্পল ওয়াটার 20 ml আছে, আর ডাইলুটেড ওয়াটার তুমি হলো 80 ml নিলা, আর ডিভাইডেড বাই স্যাম্পল ওয়াটার। তাহলে স্যাম্পল ওয়াটার কত? 20। তাহলে এখান থেকে তুমি ডাইলুশন ফ্যাক্টরটা পেয়ে যাচ্ছ। কত আসতেছে ডাইলুশন ফ্যাক্টরটা বলো তো? 5 আসতেছে কিন্তু, কারণ 100 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু 5। সো এইভাবে হলো আমরা ডাইলুশন ফ্যাক্টরটা বের করে নিতে পারি। দেখো 20 ml স্যাম্পল ওয়াটারের সাথে আমি 80 ml স্যাম্পল ওয়াটার, স্যাম্পল না ডিস্টিলড ওয়াটার অথবা ডাইলুটেড ওয়াটার ম্যাচ করে নিয়েছি, ম্যাচ করে একটা ডাইলুশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতেছি। এখন এখানে যে জিনিসটা বলছে আমাদের, দেখো আমাদের যে বিওডিটা আছে সেটা হলো আমরা 5 ডেজে মেজার করি, দ্যাটস ওয়াই বিওডি 5 লেখা আছে। এখন কেন 5 ডেজে মেজার করি? আমাদের ইনিশিয়াল যে ভ্যালুটা আসে, আলটিমেট ডিজলভ অক্সিজেনের যে ডিমান্ডটা অথবা অক্সিজেন যে ডিমান্ডটা, সেটা 5 ডেজে আমরা ম্যাক্সিমাম পাই। টেস্ট করে দেখা গেছে যে 5 ডেজের ভিতর আমাদের বেশি ব্যাকটেরিয়া, মানে আস্তে আস্তে তো কনজিউম হচ্ছে, বাট 5 ডেজে ম্যাক্সিমাম আমরা ভ্যালুটা পাচ্ছি। সো দ্যাটস আমরা 5 ডেজে মেজার করি যে আমাদের অক্সিজেন ডিমান্ড কতটুকু আসতেছে। আর এটাতে একটা সার্টেন টেম্পারেচার কিন্তু আমাদের মেনটেন করা লাগে। আর আমরা যখন এই টেস্টটা করব, আমাদের যে স্যাম্পল বোতলটা আছে সেটা কখনো এয়ারের কন্ট্যাক্টে আনা যাবে না, কারণ এয়ার লাইটের কন্ট্যাক্টে আনলে আমাদের ফটোসিনথেসিস রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে আমরা কেন ডাইলিউশন করব সেটা কিন্তু একটা এক্সাম্পল দেওয়া আছে, যে তোমার আর ফাইনাল ডিজলভ অক্সিজেন যখন 0 হচ্ছে, তার মানে হলো এখানে কিন্তু আরো অক্সিডাইজ করতে পারবে ব্যাকটেরিয়া, কিন্তু আছে, ফুল ব্যাকটেরিয়া কিন্তু আছে, আরো অক্সিজেন সে ডিজলভ করতে পারবে অথবা অক্সিডাইজ করতে পারবে। সেই ক্ষেত্রে হলো আমাদের ডাইলিউটেড করতে হয়। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা এখানে বলা নাই, সিডিং। সিডিং দ্বারা বোঝাচ্ছে এটা একটা স্যাম্পল ওয়াটার, ইনিশিয়াল রিডিং পেলা তোমার 8.1, 5 দিন পরে তুমি রিডিং নিয়ে দেখলা যে আমাদের আলটিমেট যেই অথবা ফাইনাল যে ডিজলভ অক্সিজেন সেটার ভ্যালুটা আসতেছে 8.1। তাহলে এখানে বিওডির ভ্যালু কত আসতেছে বলো তো কে একজন? ম্যাম বুঝিনি, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, এখানে আমরা ফার্স্ট ডেতে আমরা টেস্ট করে দেখলাম আমাদের ডিজলভ অক্সিজেনের ভ্যালুটা 8.1 আসতেছে। 5 দিন পরে আমরা আবার ডিজলভ অক্সিজেন মেজার করে দেখলাম আমাদের 8.1 আসতেছে। তাহলে বিওডি কত? দুইটাই কিন্তু ডিজলভ অক্সিজেন। আচ্ছা 0। এখন তুমি বলো আদৌ কি 0 হয় অথবা 0 হতে পারে সেটা বলো। এখানে ইনিশিয়ালিও 8.1 আছে, ফাইনালিও 8.1 আছে। তার মানে এখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো কি আদৌ কি কোনো কেমিক্যাল রিয়াকশন মানে সম্পন্ন করছে অথবা কোনো কেমিক্যাল রিয়াকশন হইছে? কি মনে হয় বলো তো? ম্যাম একটা এই ক্ষেত্রে হয়নি।
এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কেমিক্যাল রিয়াকশনই হয়নি। যদি রিয়াকশন হতো তাহলে অবভিয়াসলি আমাদের ডিজলভ অক্সিজেনের অ্যামাউন্টটা কমে যেত। তার মানে এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে আমাদের এখানে ব্যাকটেরিয়া সাফিসিয়েন্ট না, অথবা মানে ডিজায়ার্ড অ্যামাউন্টের ব্যাকটেরিয়া নেই এই রিয়াকশন কমপ্লিট করার জন্য। সেই ক্ষেত্রে কি আমাদের ব্যাকটেরিয়া আরো দিতে হবে। সো ব্যাকটেরিয়া আমরা যেভাবে দিব সেই প্রসেসটার নাম বলা হয় হলো সিডিং। তাহলে এই স্যাম্পল ওয়াটারটাকে আমাদের সিডিং করতে হবে, যে সিডিং করলে আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়বে অথবা ব্যাকটেরিয়ার অ্যামাউন্ট বেড়ে যাবে। দেন তারপরে হলো দেখা যাচ্ছে যে সেই রিয়াকশনটা কমপ্লিট করতে পারবে। তাহলে সিডিংটা আমরা কখন করব বুঝতে পারছো? এখানে কিন্তু বলা নেই। এই সিডিং জিনিসটা বুঝতে পারছো কিনা এটা বলো। সিডিং দ্বারা জি ম্যাম। বোঝাচ্ছে আমাদের ব্যাকটেরিয়াটাই সাফিসিয়েন্ট না এই রিয়াকশন কমপ্লিট করার জন্য, সেক্ষেত্রে আমরা সিডিং করব। আর ডাইলিউশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ব্যাকটেরিয়া সাফিসিয়েন্ট, বাট আমাদের যে অক্সিজেন যেটা সেটাই হলো আমাদের সাফিসিয়েন্ট না, আরো অক্সিজেনের প্রয়োজন। দ্যাটস ওয়াই আমরা এটাকে তখন ডাইলুটেড করে নিই। তাহলে দুই জিনিস এবং দুইটাই আমরা মোটামুটি বুঝতে পারছি। তাহলে আমি অ্যানোটেশন গুলা রিমুভ করে দিচ্ছি। এরপরে দেখো আমাদের যে বিওডিটা আছে, বিওডি মেজার করার জন্য আমরা একটা মডেল ইউজ করে থাকি। যেই মডেলে আমাদের বলছে যে আমাদের রেট অফ ডিকম্পোজিশন অর্গানিক ওয়েস্ট, তার মানে হলো এলটি রেট। রেট দ্বারা কি বোঝাচ্ছে? টাইমের রেসপেক্টে রেট হবে। রেট মানে হলো টাইমের ভ্যারিয়েশন। এটা হলো প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট অ্যাভেলেবল। তাহলে ইজ প্রপোর্শনাল টু এলটি। তার মানে হলো কতটুকু ডিকম্পোজ হবে, যতটুকু তোমার অর্গানিক ম্যাটার প্রেজেন্স আছে সেটুকুই না ডিকম্পোজ হবে। এখন তোমার আছে 5 মিলিগ্রামের মতো অথবা 5 গ্রামের মতো ওয়েস্ট আছে, বাট তোমার রেট অফ ডিকম্পোজিশন তো কখনো 10 হতে পারবে না, হয় 5 হতে পারে অথবা এর কাছাকাছি হতে পারে। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের অর্গানিক যেই ম্যাটেরিয়াল অথবা ওয়েস্টটা আছে সেটা বাড়লে আমাদের রেট অফ ডিকম্পোজিশনও বাড়বে, আবার ওয়েস্ট কমলে রেট অফ ডিকম্পোজিশনও কমে যাবে। এখন এই প্রপোর্শনালটাকে যদি উঠাই দিই তাহলে আমাদের কি লাগবে? একটা কনস্ট্যান্ট লাগবে। আর তুমি দেখো একটু আগে কি দেখে আসলে আমাদের এটা কিন্তু চেঞ্জটা ডাউনওয়ার্ড হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাদের মাইনাস সাইনটা আসতেছে, কারণ রেট অফ চেঞ্জটা এটা ডিগ্রেড হচ্ছে, নিচের দিকে কমতেছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু মাইনাস সাইন দিতে পারি। এরপরে আমরা যদি টাইমের রেসপেক্টে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে দেখো এলটি ডিভাইডেড বাই এল নট এর রেসপেক্টে, এলটি হলো আমাদের ইনিশিয়াল যে অ্যামাউন্টের অক্সিজেন ডিমান্ড যেটা লেফট হয়ে গেছে অথবা অর্গানিক কন্টেন্ট সেটা, আর এল নটটা হলো আমাদের আলটিমেট কতটুকু আছে অথবা কতটুকু আলটিমেট অর্গানিক ম্যাটার। তাহলে এটা রেসপেক্টে ইন্টিগ্রেট করলে আসতেছে আমাদের লাস্ট যেই ফর্মুলাটা আসতেছে সেটা হলো এলটি ইজ ইকাল টু এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এল নটটা হলো আলটিমেট অর্গানিক কন্টেন্ট, আর এলটি হলো টি সময় আমাদের কতটুকু অর্গানিক কন্টেন্ট আছে সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের বিওডি মডেলিং। এখন তুমি অর্গানিক ম্যাটেরিয়াল অথবা অর্গানিক কন্টেন্টের রেসপেক্টে বের করছো, এখন সেটাকে আমরা বিওডি রেসপেক্টে মেজার করতে চাচ্ছি। তাহলে বিওডি রেসপেক্টে হলো আমাদের আলটিমেট যেটা আছে অর্গানিক ম্যাটার সেটা হলো বিওডিটি প্লাস এলটি। তার মানে হলো অক্সিজেন ডিমান্ড টি সময় কতটুকু প্লাস আমাদের অর্গানিক ম্যাটেরিয়াল যেটা আছে সেটা টি সময়ে কতটুকু, এই দুইটার কম্বিনেশন থেকেই তো আমি বিওডি পাচ্ছি। তাহলে এই যে দেখো এইটুকু হলো এলটি, এইটুকু এলটি, আর এইটুকু হলো বিওডিটি, এই যে এতটুকু বিওডিটি। তাহলে এইখান থেকেই তো তুমি পাচ্ছ যে আমাদের আলটিমেট কতটুকু লাগতেছে এই টি সময়ের জন্য। সিমিলারলি এখানে যদি জানো এটা যদি এতটুকু অ্যামাউন্ট হলো তোমার বিওডি, তাহলে এখান থেকে তুমি আলটিমেট কত অর্গানিক ম্যাটেরিয়াল আছে সেটা তুমি বের করতে পারতেছো। তাহলে এখানে দেখো বিওডির সাথে আমাদের অর্গানিক ম্যাটেরিয়াল একটা রিলেশন পেলাম।
তাহলে এখান থেকে আমাদের একটু আগে কিন্তু LT এর ভ্যালুটা আমরা বের করে আসছি যে L নট e⁻ সেই ভ্যালুটা তুমি যদি এখানে পুট করে দাও তাহলে এখান থেকে আমাদের BODT এর ইকুয়েশনটা এটা দাঁড়াচ্ছে L নট ইন্টু 1 - e⁻ এই কেটা হলো রিয়াকশন রেট কনস্ট্যান্ট এবং এটার ইউনিটটা হলো টাইম ইনভার্স এবং টিপিক্যালি দেখা যাচ্ছে 0.1 থেকে 0.5 এর ভিতর এটা হয়ে থাকে। এখন এই যে কে এর ভ্যালুটা আছে সেটা হলো 20°C টেম্পারেচার। এখন তোমার যদি টেম্পারেচারটা 25 বলে অথবা 15 বলে সেই ক্ষেত্রে আমাদের কে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা একটা সার্টেন টেম্পারেচার এটা মেজার করি। সো আমাদের সার্টেন টেম্পারেচারের জন্য আমাদের রেট অফ রিয়াকশন রেটের একটা এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া আছে যে KT = K20 × 1.047 T-20। টিটা হলো টেম্পারেচার। সো সার্টেন টেম্পারেচারের জন্য যদি আমি রেট অফ রিয়াকশন রেট কনস্ট্যান্ট জানি তাহলে সেখান থেকে আমরা BODT বের করতে পারবো, অথবা আলটিমেট কতটুকু আমাদের অর্গানিক কন্টেন্ট আছে সেটাও আমরা বের করতে পারবো। তাহলে এই রিলেটেড কিন্তু আমাদের ম্যাথ করতে হবে। আমি তোমাদের হয়তো নেক্সট ক্লাসে ম্যাথ দেখাতে পারি। তাহলে আমি আজকে এতটুকু পোর্শন পর্যন্তই রাখতেছি। তোমরা একটু মডেলটা ভালো মতো দেখে নিও, মডেলটা ইম্পর্টেন্ট অনেক। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি রেকর্ডিংটা অফ